আচ্ছা, আমরা অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এই টপিকটায় আমরা এর আগে অবধি মেনলি অ্যাস্ট্রোনমির দিকটাই দেখেছি। তো আজকের ক্লাসে আমরা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আলোচনা করব এবং পার্টিকুলারলি অ্যাস্ট্রোফিজিক্সের পেছনে যে ফিজিক্যাল প্রিন্সিপালগুলো রয়েছে সেইগুলো কয়েকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকে দুটো টপিক, একটা হচ্ছে গ্র্যাভিটেশন ইন অ্যাস্ট্রোফিজিক্স এবং আর একটা সিস্টেমস ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো গ্র্যাভিটেশন ইন অ্যাস্ট্রোফিজিক্স, আমরা জানি যে আমাদের এই ইউনিভার্সে চার ধরনের ফান্ডামেন্টাল ইন্টারাকশানস আছে: স্ট্রং, উইক, ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্র্যাভিটেশন। এদের মধ্যে স্ট্রং এবং উইক এগুলো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স এবং এরা শর্ট রেঞ্জ, এদের রেঞ্জটা হচ্ছে নিউক্লিয়ার ডাইমেনশানে। আর ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্র্যাভিটেশন এরা লং রেঞ্জ ফোর্স। এখন অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে অ্যাস্ট্রোফিজিক্সটা যেহেতু লং স্কেল নিয়ে কাজ করে, কাজেই অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক এই অর্থাৎ লং রেঞ্জ ফোর্সগুলোর ভূমিকাটাই বেশি। অবশ্যই নিউক্লিয়ার ফোর্সের ভূমিকা আছে, যখন আমরা একটা স্টারের লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব তখন আমাদের নিউক্লিয়ার যে স্ট্রং এবং উইক নিউক্লিয়ার ফোর্স সেগুলোরও ভূমিকা থাকবে। তবে লং লং রেঞ্জের ক্ষেত্রে আমাদের যেহেতু লং স্কেলে কাজ করছি, তাই সেই ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশন, অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে গ্র্যাভিটেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে গ্র্যাভিটেশন বেশি ইম্পর্টেন্ট তার কারণ গ্র্যাভিটেশন ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ। ধরা যাক আমার যদি একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট থাকে, তাহলে তার যে ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্রিবিউশন সেই অবজেক্টটার, সেটা ডিপেন্ড করছে সেই অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টটার যে নেট চার্জ কতটা বা তার নেট ডাইপোল মোমেন্ট কতটা সেইটার উপর। এখন যদি মোটামুটি ইকুয়াল সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে সেই স্টারটার মধ্যে, তাহলে তার চার্জটা অলমোস্ট জিরো হয়ে যাবে এবং তার যে ডাইপোলগুলো যদি ম্যাগনেটিক বা ইলেকট্রিক ডাইপোলগুলো যদি র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে থাকে, তাহলে তার ডাইপোল মোমেন্টও জিরো হয়ে যাবে। কিন্তু গ্র্যাভিটেশনটা যত মাস বাড়বে ততই তার গ্র্যাভিটেশন কিন্তু বাড়তে থাকবে, তার গ্র্যাভিটেশন এফেক্ট কিন্তু বাড়তে থাকবে, কারণ গ্র্যাভিটেশন ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ। সেটা ইলেকট্রোম্যাগনেটিজমের মতো নয় যে পজিটিভ হলে পজিটিভ চার্জের জন্য একরকম, নেগেটিভ চার্জের জন্য আরেক রকম। সেই কারণে গ্র্যাভিটেশন ইজ দ্য ডমিনেন্ট ফোর্স ইন অ্যাস্ট্রোফিজিক্স। এখন তো আমাদের গ্র্যাভিটেশন যেহেতু অ্যাট্রাকটিভ, কাজেই একটা যদি আমার একটা সিস্টেম থাকে, তাহলে তার টেন্ডেন্সি থাকবে যে সে নিজের গ্র্যাভিটেশনের জন্যে সে শ্রিঙ্ক করে যাওয়ার। কিন্তু আমরা দেখি সেটা হয় না। আমাদের যেমন স্টেবল গ্র্যাভিটেশনাল বডি রয়েছে, স্টারগুলো রয়েছে, তেমনি একটা গ্র্যাভিটেশনাল সিস্টেম রয়েছে, অর্থাৎ দেয়ার ইজ এ স্টার এবং তার সেই স্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকা তার যে ফ্যামিলি প্ল্যানেটগুলো, সেটা একটা স্টেবল গ্র্যাভিটেশন সিস্টেম ফর্ম করছে। তেমনি আবার মিলিয়নস অ্যান্ড মিলিয়নস স্টার তারা মিলে একটা গ্যালাক্সি বা একটা ক্লাস্টার তৈরি করছে, সেটাও একটা গ্র্যাভিটেশনাল সিস্টেম। এবং তারা কিন্তু একটা নিজেদের গ্র্যাভিটেশনের জন্য শ্রিঙ্ক করে যাচ্ছে না, তাহলে তারা একটা স্টেবল সিস্টেম ফর্ম করছে। তাহলে এইটা যে গ্র্যাভিটেশনের জন্যে যে তাদের শ্রিঙ্ক করার টেন্ডেন্সি থাকছে, সেইটাকে রেজিস্ট করে যে স্টেবল সিস্টেম ফর্ম করছে, তা সেইটা দ্যাট ইজ ডিসক্রাইবড বাই দ্য ভিডিয়াল থিওরেম, এটা কীভাবে হচ্ছে। অ্যান্ড অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট আমরা গ্র্যাভিটেশন বলতে আমরা জানি যে আমাদের নিউটনস গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন, সেটা আমাদের যে ডে টু ডে লাইফের ক্ষেত্রে একটা ডে টু ডে লাইফে যে গ্র্যাভিটেশন এফেক্টটা রয়েছে সেটাকে নিউটনস ল দিয়েই ডিসক্রাইব করা যায়। এবং আমাদের সেলেস্টিয়াল সিস্টেমেও আমরা মোটামুটি অনেক ক্ষেত্রেই নিউটনস ল দিয়ে আমরা গ্র্যাভিটেশনকে ডিসক্রাইব করতে পারি। যেভাবে আমাদের প্ল্যানেটারি মোশনগুলো জাস্ট নিউটনস ল দিয়েই আমাদের ডিসক্রাইব করা সম্ভব হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি নিউটনস ল, আমরা জানি যে নিউটনস থিওরি ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এবং ক্লাসিক্যাল, আমরা যদি কারেক্ট ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ গ্র্যাভিটেশন দেখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে যেতে হবে। তাহলে আমরা এখানেও সেটাও দেখব যে কোন কোন ক্ষেত্রে
আমাদের আইনস্টাইনের থিওরিটা ব্যবহার করতেই হবে, আর কোন কোন ক্ষেত্রে নিউটনস থিওরি ব্যবহার করলেও চলবে। তো প্রথমত ভিডিয়াল থিওরেম। এখন আমরা যেটা বলছিলাম যে প্ল্যানেটগুলো সূর্যকে কেন্দ্র করে একটা স্টেবল ইলেকট্রিক্যাল পাথে মুভ করে। তার মানে যে সানের যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন দ্যাট ইজ ব্যালেন্সড বাই সাম ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউ টু দ্য অরবিটাল মোশনস অফ দ্য প্ল্যানেটস। তো যদি আমরা ধরে নিই যে অরবিটস আর সার্কুলার, তাহলে আমরা যেটা দেখছি যে তাদের যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স ইজ G/m/r² অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ mv²/r। কাজে এই দুটো ইকুয়েট হলে তবেই একটা স্টেবল সিস্টেম ফর্ম করবে। তো এক্ষেত্রে এবার এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে দেখব যে এই 1 নম্বর ইকুয়েশানটাকে আমি এইভাবে লিখতে পারি 2t + v, যেখানে t হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড v ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। দিস ইকুয়েশন 2, দিস ইজ দ্য ভিডিয়াল থিওরেম ইন সোলার সিস্টেম। এবার আমরা সোলার সিস্টেমটা একটা সিম্পলিফাইড সিস্টেম ছিল, 2 বডি সিস্টেম। তা এবার আমরা একটা এন বডি গ্র্যাভিটেশনাল সিস্টেম নিয়ে সিস্টেমের ক্ষেত্রে ভিডিয়াল থিওরেম কীভাবে কাজ করে সেইটা দেখব। তো ধরা যাক আমরা একটা এন নাম্বার অফ পার্টিকেলের একটা সিস্টেম নিয়েছি এবং ith পার্টিকেলের ইকুয়েশন অফ মোশনটা কনসিডার করছি। So equation of motion of ith particle is mi/r_i equal to the force, and force equal to minus gradient of v, and where actually that Fi is the force on ith particle due to all other particles, and v is the total potential energy. তাহলে and okay, this is v is half সামেশান ভিআইজ, এখানে ভিআইজ এটা দেখানো হয়েছে। ভিআইজ ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি বিটুইন ith অ্যান্ড jth পার্টিকেলস, অ্যান্ড আরআইজ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য ith অ্যান্ড jth পার্টিকেলস। তা এখানে যে ভি এর এক্সপ্রেশনে একটা হাফ রয়েছে, এই হাফ থাকার কারণ হচ্ছে আমরা যখনই সামেশান করি তখনই একটা ডবল কাউন্টিং চলে আসে। অর্থাৎ ধরা যাক v1 যখন i=1 j=2 তখন v12, আবার যখন i=2 j=1 তখন v21, বাট দিস টু আর অ্যাকচুয়ালি সেম। কাজেই আমরা যদি বাইরে হাফটা না বসাই তাহলে একটা ডাবল কাউন্টিং হয়ে যাবে, দুটোকেই আমরা কনসিডার করে ফেলবো। তা সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা হাফ বসিয়েছি। এবং অবশ্যই সামেশানে এটা খেয়াল রাখতে হবে যে i ইজ নট ইকুয়াল টু জে, এটা যেন হয়। তো এবার আমি যে 3 নম্বর ইকুয়েশানে সঙ্গে দুদিকের সঙ্গেই আরআই এর একটা স্কেলার প্রোডাক্ট নিলাম এবং আই এর ওপর সাম করে দিলাম। তাহলে আমার এই 5 নম্বর ইকুয়েশানটা আসছে। এবার এই 5 নম্বর ইকুয়েশানের প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করি। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সামেশান mi/r_i. এবার এইটাকে আমরা দুটো টার্মের বিয়োগফল হিসেবে লিখতে পারি। দ্যাট ইজ ডিডিটি অফ সামেশান mi/r_i. এইটা মাইনাস সামেশান mi/r_i²। এটাকে জাস্ট mi/r_i এইটাকে ডেরিভেটিভ করলেই এই ইকুয়েশানটা চলে আসবে। এবার এক্ষেত্রে দেখো যে এখানে যে সেকেন্ড টার্মটা রয়েছে mi/r_i², দিস ইজ ইকুয়াল টু টোয়াইস অফ টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম। অ্যান্ড এই যে ফার্স্ট টার্মটা রয়েছে, ফার্স্ট টার্মের ডিডিটির মধ্যে যে সামেশানটা রয়েছে সেইটাকে আমি লিখছি সেটাকে আমি জি বলে বলছি। অ্যান্ড জি ইজ বেসিক্যালি সামেশান pi.ri, কারণ mi/r_i ইজ বেসিক্যালি pi, দ্য মোমেন্টাম অফ ith পার্টিকেল। সেইটাই এখানে বলেছি, জি ইজ দ্য সামেশান pi.ri অ্যান্ড টি ইকুয়াল টু হাফ সামেশান mi/r_i²। এবার ওই ইকুয়েশানটার 5 নম্বর ইকুয়েশানটা রাইট হ্যান্ড সাইডটা কনসিডার করছি। রাইট হ্যান্ড সাইডে ছিল fi.ri, এটাকে এবার এফটাকে গ্র্যাড আই ভি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে
গ্র্যাড আই মানে হচ্ছে যে আড়াই এর রেসপেক্টে আমি গ্র্যাডিয়েন্টটা নিয়েছি, তাহলে ভি এর এক্সপ্রেশনটা আমরা আগেই দেখেছি, তাহলে সেটা হচ্ছে এটা। এবং এবার ভি জে কে, এখানে যেহেতু আই গ্র্যাড আই নিয়েছি তাই আমি সামেশানটা জে এর এবং কে এর ওপর করেছি। তা হোয়াট ইজ ভি জে কে সেটা আগেই দেখলাম। সো ভি জে কে ইজ দিস জি এম জে এম কে বাই আর জে কে, 4 নম্বর ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। এবার এটাকে যখন আমি আইয়ের আড়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তখন দুটো টার্ম সারভাইভ করবে এই সামেশানের মধ্যে, যখন জে ইকুয়াল টু আই এবং যখন কে ইকুয়াল টু আই। এবং সেই কারণে আমার এই হাফটাকে আমি উড়িয়ে দিতে পারি। হাফ যেহেতু দুটো টার্ম আসছে, সেই দুটো টার্মটা থেকে হাফটা চলে গেল এবং সামেশান শুধুমাত্র একটা টার্মের ওপর, জে এর ওপর রইল, তো গ্র্যাড আই ভি আই জে। এবার ভি আই জে এর এক্সপ্রেশন তো আমরা জানি, সেখান থেকে যদি জাস্ট গ্র্যাড আই আর আই এর রেসপেক্টে গ্র্যাডিয়েন্ট নিই, তাহলে আমরা গ্র্যাডিয়েন্টের যে ফর্মুলা সেই অনুযায়ী এটা পাচ্ছি, জি এম 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 আই এম জে বাই আর আই জে কিউব ইন্টু দ্যাট ভেক্টর আর আই মাইনাস ভেক্টর আর জে। এবার তাহলে আমার যে রাইট হ্যান্ড সাইডটা, 5 নম্বর ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে এরকম, যেখানে দুটো সামেশান রয়েছে এবং তারপর জি এম আই এম জে আর আই জে কিউব ইন্টু আর আই মাইনাস আর জে ডট আর আই। একটা জিনিস খেয়াল করার, এখানে এই আর আই মাইনাস আর জে ডট আর আই এই পার্টটুকু বাদ দিলে বাকি জায়গাটা, অর্থাৎ জি এম আই এম জে বাই আর আই জে কিউব, দ্যাট ইজ সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু আই অ্যান্ড জে। তাহলে আমি একটা কাজ করব, যে আমি একটা হাফ বাইরে গুণ করব এবং দুটো টার্মে ভেঙে এটাকে দুটো টার্মের সামেশান হিসেবে লিখব। দুটো টার্ম বলতে বেসিক্যালি হাফ একটা দিলাম এবং 2 দিয়ে গুণ করলাম, এবং তার মধ্যে দুটো টার্মের মধ্যে একটাতে যেমন আই জে যেমন ছিল তেমন রেখে দিলাম, এবং সেকেন্ড টার্মটায় আই আর জেটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে আই আর যেটা ইন্টারচেঞ্জ করে দিলে সেকেন্ড টার্মে যেটা বলছিলাম এম আই এম জে বাই আর আই জে কিউব, এটা যেহেতু সিমেট্রিক্যাল, এটা বাইরে বেরিয়ে আসলো, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু বাকি টার্মটায় আই এর জায়গায় জে হয়ে গেছে, যে জায়গায় আই হয়ে গেছে সেকেন্ড টার্মে। তো এবার আমি এটাকে সিম্পলিফাই করলে এটা জাস্ট যদি এখানে আর আই সেকেন্ড টার্মে যে আর জে মাইনাস আর আই ছিল সেটাকে মাইনাস আই নিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আই মাইনাস আর জে কিউ আর জে স্কোয়ার হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমি যেটা পেলাম যে দ্যাট সামেশান এফ আই ডট আর আই দ্যাট ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল, টোটাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমার যে ওই দুটো ইকুয়েশান, 5 নম্বর ইকুয়েশান থেকে আমরা যেটা পাচ্ছি, যে 5 নম্বর ইকুয়েশানে যে দুটো টার্ম ছিল সেই টার্মগুলোকে জাস্ট ইভ্যালুয়েট করার পর আমরা এই জিনিসটা পেলাম, 2t প্লাস ভি ইকুয়াল টু ডিজি ডিটি। এখন এবার এই ইকুয়েশানটার আমরা টাইম অ্যাভারেজ নিতে পারি বোথ সাইডে ওভারে টাইম ইন্টারভ্যাল টাউ। এখন এই সিস্টেমটা যদি একটা পিরিয়ডিক সিস্টেম হয়, যেমন আমাদের প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে, বা বেশিরভাগ সিস্টেমই অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশনই ডিসক্রাইব করে, তো তাহলে আমরা এই টাউটাকে নেব পিরিয়ডের, টাইম পিরিয়ডের সাম মাল্টিপল হিসেবে। তাহলে ডিজি ডিটি দ্যাট উইল বি এস্টিমেটেড অ্যাজ জি টাউ মাইনাস জি জিরো বাই টাউ। এখন যেহেতু জি টাউ ইকুয়াল টু জি জিরো, সিস্টেমটা পিরিয়ডিক, সো দিস ইজ জিরো। আর যদি সিস্টেমটা পিরিয়ডিক নাও হয় তাহলে কিন্তু যদি বাউন্ডেড হয়, অর্থাৎ জিটা যদি ইনফাইনাইটই কখনোই না হয়ে যায়, একটা ফাইনাইট ভ্যালুর মধ্যে সেটা বাউন্ডেড থাকে, তাহলে আমরা টাউটাকে একটা লার্জ ভ্যালুতে নিলে আমরা বলতে পারি যে ডিজি ডিটি এটার অ্যাভারেজ ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, কারণ ওপরটা জি টাউ মাইনাস জি জিরো দ্যাট ইজ ফাইনাইট অ্যান্ড বাট টাউ ইজ ভেরি লার্জ, সো দ্যাট ইজ জিরো। তাহলে আমরা ভিডিয়াল থিওরেমটা পেলাম, যে ভিডিয়াল থিওরেম ফর এ ক্লোজড বাউন্ডেড অ্যান্ড স্টেবল গ্র্যাভিটেশনাল সিস্টেম দ্যাট যে 2t প্লাস ভি টাইম অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো। এবং এইটার রাফলি এটা থেকে এই ভিডিয়াল থিওরেম যেটা বলছে সেটা হচ্ছে যে the time average values of total kinetic and potential energies are of same order.
এখানে টুটা খুব একটা বা এই প্লাস সাইনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, মেনলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দুটো অফ দ্য সেম অর্ডার। তা এই ভিরিয়াল থিওরেম ইউজ করে আমরা একটা একটা এক্সাম্পল আমরা দেখাবো যে এস্টিমেশন অফ মাস অফ এ ক্লাস্টার। তা একটা গ্লোবুলার ক্লাস্টার, তার সেখানে মিলিয়ন স্টার রয়েছে, এবং আমরা যদি সেই ক্লাস্টারের মধ্যে আর রেডিয়াসের মধ্যে স্টারগুলোকে দেখি, আমরা ধরে নিচ্ছি সেই স্টারগুলো আর অর্থাৎ 10⁻20 সেন্টিমিটার এই রেডিয়াসের মধ্যে রয়েছে, এবং তাদের র্যান্ডম ভেলোসিটিগুলো দ্য অর্ডার অফ 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড। এবং তাহলে আমাদের যেটা করতে হবে যে এটার মাসটা বের করতে হবে ক্লাস্টারের, এবং কতগুলো স্টার রয়েছে ক্লাস্টারের মধ্যে সেটা বের করতে হবে। এখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য ক্লাস্টার ইজ অফ দ্য অর্ডার n/m²। তাহলে সেটা এম এবং ভি স্কোয়ারের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি 10⁻45 n আর্গ। অ্যান্ড অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি পেতে গেলে আমাদেরকে আমরা আগে যে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জির ফর্মুলা বের করেছিলাম একটা ইউনিফর্ম স্পেরিক্যাল মাস ডিস্ট্রিবিউশনের জন্য, সেইটা যদি অ্যাপ্লাই করি তাহলে পোটেনশিয়াল এনার্জি উইল বি জি টাইমস টোটাল মাস স্কোয়ার বাই আর, এবং টোটাল মাস ইজ এন টাইমস এম। তাহলে এখানে আবার এম, জি এবং আর এর ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি 10⁻39 n² আর্ক। তাহলে এবার ভিরিয়াল থিওরেম অনুযায়ী আমরা টি এবং ভিকে ইকুয়েট করে দিলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এন ইজ অফ দ্য অর্ডার অফ 10⁶, অ্যান্ড টোটাল মাস ইজ এন টাইমস এম, অর্থাৎ 10⁻39 গ্রাম। Newton's theory of gravitation it states that the acceleration is imparted by gravitation on a test particle is determined by the gravitational potential phi, and the potential is determined by the surrounding mass distribution rho via this Poisson's partial differential equation. আর এইটা বেসিক্যালি নিউটনের দুটো লয়ের কম্বিনেশন, একটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এবং আর একটা নিউটন সেকেন্ড ল অফ মোশন। এই দুটো কম্বাইন করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, and g that phi is the gravitational potential. তো নিউটনস থিওরি respects the weak equivalence principle. উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বলছে যে দ্য মোশন অফ এ পার্টিকেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ইন্টারনাল স্ট্রাকচার অফ or composition, or in other words inertial mass is equal to the gravitational mass. Actually this principle was demonstrated much before the Newton by Galileo. সেই গ্যালিলিও যেটা দেখিয়েছিলেন যে দুটো বডিকে যদি আমি অনেক উঁচু থেকে ফেলে দিই তাহলে তারা একই সময় মাটিতে পড়বে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস। অবশ্যই আমরা যদি এয়ারের যে প্রবতা সেইটাকে আমরা যদি ইগনোর করি তাহলে এটা ঘটবে। তো নিউটনের থিওরিটা আমরা আমাদের এভরিডে লাইফে গ্র্যাভিটিকে খুব ভালোভাবেই ডিসক্রাইব করতে পারে, কিন্তু এর কিছু সমস্যা আছে। যেমন এক নম্বর যেটা নিউটনের থিওরিতে সেটা জানা ছিল যে দ্যাট এটা শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমেই এটা হোল্ড করে, এবং আরেকটা হচ্ছে ইট অ্যাজিউম ট্রান্সফার অফ ইনফরমেশান উইথ ইনফাইনাইট স্পিড। অর্থাৎ নিউটনস থিওরিতে আমাদের দ্যাট ওয়ার্কস ইন এ অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স প্রিন্সিপাল। অর্থাৎ আমার যদি একটা ধরা যাক সূর্যটাকে আমরা যদি ধরে যে সূর্য জাস্ট একটা সময় ভ্যানিশ হয়ে গেল, তাহলে ঠিক সেই মুহূর্তেই নিউটনের থিওরি অনুযায়ী ঠিক সেই মুহূর্তেই আর্থের সঙ্গে আর্থ তার গ্র্যাভিটেশনাল পুলটা আর ফিল করতে পারবে না। কিন্তু সেটা হতে পারে না, কারণ আমরা স্পেশাল রিলেটিভিটি থেকে জানি যে কোনো ইনফরমেশান লাইটের স্পিডের চেয়ে বেশি স্পিডে ট্রাভেল করতে পারে না। কাজেই ইনফাইনাইট স্পিডে কখনোই গ্র্যাভিটেশনাল পুল এটা ট্রান্সফার হতে পারে না। অ্যানাদার সমস্যা ছিল যেটা নিউটনস থিওরি থেকে, যে
মার্কারির পেরিহিলিয়ান শিফট অর্থাৎ মার্কারির যে এলিপ্টিক্যাল পাথটা সেটাও সেই পাথটাও অ্যাকচুয়ালি রোটেট করছে, সেই রোটেশনটা কিন্তু নিউটনের থিওরি থেকে ঠিকঠাকভাবে আসছিল না। এবং এই রোটেশনটা হচ্ছে পেরিহিলিয়ান শিফটের ভ্যালুটা হচ্ছে 43 সেকেন্ডস অফ পার সেঞ্চুরি। হ্যাঁ, আইনস্টাইন জেনারেল রিলেটিভিটি, gravity is the consequence of curvature in space-time geometry. Okay. And this theory is based on strong equivalence principle, which says that gravitating frame is equivalent to the accelerating frame. And এই নিউটনস থিওরি থেকে আমরা যে নিউটনের থিওরিতে যে গ্র্যাভিটেশন নিয়ে যে সমস্যাগুলো ছিল, জেনারেল রিলেটিভিটিতে সেই সমস্যাগুলো অনেকটাই দূর করা গেল। যেমন ট্রান্সমিশন অফ গ্র্যাভিটেশনাল পুল ইন ফাইনাইট টাইম থ্রু গ্র্যাভিটেশনাল ওয়েভ ইজ পসিবল, এবং পেরিহিলিয়ান শিফট অফ মার্কারি বা বেন্ডিং অফ লাইটের মতো এই বিষয়গুলোকে আইনস্টাইন থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। এবং আইনস্টাইনস থিওরি অফ গ্র্যাভিটেশন রিডিউসেস টু নিউটনস থিওরি ইন দ্য লিমিট অফ উইক গ্র্যাভিটেশনাল ফিল্ড। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যখন খুব উইক হয়ে যাচ্ছে তখন আমরা গ্র্যাভিটেশনাল আইনস্টাইন থিওরি আর নিউটন থিওরি ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তো এবার আমরা যে আমাদের ক্রুশিয়াল কোশ্চেনটা, যে নিউটন না আইনস্টাইন, কার থিওরিকে আমরা অ্যাস্ট্রোনমির জন্যে ব্যবহার করব। তো আমরা সেটার জন্য আমরা প্রথমে এক্সট্রিম কেসেস অফ গ্র্যাভিটিতে কী হয় সেটা দেখব। কারণ এর আগেই দেখলাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যত উইক হবে তত আমরা মানে নিউটনস থিওরিটা ব্যবহার করা তত সেফ হবে। অর্থাৎ আর মানে গ্র্যাভিটেশন ফিল্ডটা যত স্ট্রং হবে তত আমরা বুঝবো আমাদেরকে জেনারেল রিলেটিভিটি ব্যবহার করতে হবে, তত এই নিউটনস থিওরিটা আর ব্যবহার করা যাবে না। কাজে আমরা প্রথমে দেখব যে স্ট্রংগেস্ট গ্র্যাভিটি কখন হয়। তা ওয়ান অফ দ্য এক্সট্রিম কেসেস অফ গ্র্যাভিটি ইজ দ্যাট অফ ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি, and that black hole singularity is characterized by divergent curvature. No object can, even light can cross the event horizon from inside. অর্থাৎ ব্ল্যাক হোলের ক্ষেত্রে কী হয়, ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে আমাদের স্পেস টাইমের যে কার্ভেচারটা সেটা ইনফাইনাইট হয়ে যায়, এবং সেই ব্ল্যাক হোলকে, সেই পয়েন্ট সিঙ্গুলারিটিকে ঘিরে একটা ইভেন্ট হরাইজন যদি থাকে তাহলে নো বডি, মানে ইনফ্যাক্ট লাইট কিছুই সেই ভেতর থেকে বাইরে যেতে পারবে না। তো দিস ইজ দ্য জাস্ট ক্রুড ডিসক্রিপশন অফ ব্ল্যাক হোল। তো এটাকে ব্ল্যাক হোলের সাইজটাকে আমরা এইভাবে এস্টিমেট করতে পারি যে যদি একটা স্টারের সারফেসের ওপর যে এসকেপ ভেলোসিটি কি, যে কোনো একটা পার্টিকেল কত ভেলোসিটি নিয়ে ছুঁড়লে সেটা সেই স্টারের গ্র্যাভিটেশনাল পুলকে এসকেপ করে বেরিয়ে যেতে পারে। তো যদি এসকেপ ভেলোসিটি অন দ্য সারফেস অফ এ স্টার ইজ গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট, তাহলে লাইটের ভেলোসিটি যদি এসকেপ ভেলোসিটির থেকে কম হয় তাহলে লাইট বেরোতে পারবে না স্টারের গ্র্যাভিটেশনাল পুল থেকে, এবং লাইটের ভেলোসিটি যেহেতু অন্য যে কোনো জিনিসের ভেলোসিটির থেকে বেশি, কিছুই বেরোতে পারবে না। তা এইখানে এসকেপ ভেলোসিটিটা আমরা জানি কীভাবে বের করতে হয়। যদি আমরা একটা মাস পার্টিকেল নিই, তার মাস সেম, এবং তাহলে টোটাল এনার্জি অফ দ্যাট পার্টিকেলটা যদি 0 হয়, দ্যাট ইজ দ্য টার্মিনাল কেস আর কি। সেই টার্মিনাল কেস থেকে আমরা এসকেপ ভেলোসিটিটা বের করে ফেলতে পারি, যে ভি এসকেপ ইকুয়াল টু √2gm/r। এখন তাহলে আগে যে কথা বলছিলাম যে লাইটটা ট্র্যাপড হয়ে যাবে যদি লাইটের ভেলোসিটি এসকেপ ভেলোসিটির থেকে কম হয়, তাহলে 2gm/c²/r দ্যাট ইজ গ্রেটার দ্যান 1। এই যে কোয়ান্টিটিটা 2gm/c²/r ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এইটা গ্রেটার দ্যান 1 হওয়া মানেই হচ্ছে এসকেপ ভেলোসিটিটা লাইটের স্পিডের থেকে বেশি। তো
একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনটা কিন্তু ঠিক কারেক্ট নয়, কারণ এক্ষেত্রে আমরা একটা লাইটের মতো একটা রিলেটিভিস্টিক পার্টিকেলকে আমরা নন রিলেটিভিস্টিক মেকানিক্স দিয়ে ডেসক্রাইব করার চেষ্টা করছি, সেটা ঠিক কারেক্ট নয়। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা যদি জেনারেল রিলেটিভিস্টিক ক্যালকুলেশনটা করি তাহলেও দেখা যাবে যে এক্স্যাক্টলি এই রেজাল্টটাই আসছে, দ্যাট আরের অর্থাৎ একটা স্টারের ইভেন্ট হরাইজনের যে রেডিয়াস দ্যাট ইজ ফাইন্ড টু বি 2gm/c²। কাজে আমরা এই আমাদের ক্যালকুলেশনের পদ্ধতিটা ইনকারেক্ট হলেও দ্য রেজাল্ট ইজ কারেক্ট। তো আমরা এটা বলতে পারি যে নিউটনস থিওরি ইজ কোয়াইট অ্যাডিকুয়েট অ্যাজ লং অ্যাজ দ্য ফ্যাক্টর f 2gm/c² are this much smaller than unity. That means escape velocity is much smaller than the velocity of light. এটা যদি হয় তাহলে নিউটনস থিওরি মোটামুটিভাবে আমাদের কাজ চালানো যেতে পারে নিউটনস থিওরি দিয়ে। আদারওয়াইজ উই মাস্ট ইউজ জেনারেল রিলেটিভিটি। তো একটা এক্সাম্পল করে দেখি আমরা সানের ক্ষেত্রে। তা আমরা যদি সূর্যের মাস, রেডিয়াস, স্পিড অফ লাইট, নিউটনস কনস্ট্যান্ট এই সমস্ত ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এফের ভ্যালুটা আমরা পাচ্ছি অ্যাট দ্য অর্ডার অফ 10⁻⁻⁶। সো নিউটনস থিওরি ইজ কোয়াইট অ্যাডিকুয়েট ফর সোলার সিস্টেম except for accurate calculation of the orbiter closer planets like Mercury. কারণ ক্লোজার প্ল্যানেট যত হবে তত গ্র্যাভিটেশনাল পুলটা তত বাড়বে, সে কারণে সেই ক্ষেত্রে এক্স্যাক্ট ক্যালকুলেশনের জন্য আমার জেনারেল রিলেটিভিটি প্রয়োজন। তা অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মোটামুটি 3টে কেসে আমাদের জেনারেল রিলেটিভিটিটা ব্যবহার করতেই হবে। 1 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল কোলাপস, অর্থাৎ যখন একটা স্টার নিজের গ্র্যাভিটির জন্য কোলাপস করে যাচ্ছে সেই সময় সেই জায়গাটায়। 2 নম্বর হচ্ছে ডায়নামিক্স ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ডস অফ ম্যাসিভ অ্যান্ড এক্সট্রিমলি ডেন্স অবজেক্টস লাইক নিউট্রন স্টার্স, ব্ল্যাক হোলস। অ্যান্ড 3 নম্বর হচ্ছে স্টাডি অফ হোল ইউনিভার্স। তো আদার অ্যাস্ট্রোফিজিক্যাল ফেনোমেনার ক্ষেত্রে নিউটনস থিওরি প্রোভাইডস এ ফেয়ারলি গুড অ্যাপ্রক্সিমেশন, কিন্তু যখন আমরা অ্যাকিউরেট ক্যালকুলেশন করতে চাইব তখন আমাদের জেনারেল রিলেটিভিটির প্রয়োজন হবে।